বেরিয়ে যাচ্ছিল, আগুন বেরিয়ে অন্য ভবনে ছড়িয়ে পড়ছিল, সেটি আসলে কিছুটা কমে এসেছে এবং সেই ওয়াহেদ ম্যানশনের ভেতরেই যে ভবনে আগুন লেগেছে সেই ভবনেই কিন্তু আগুনটি আসলে জ্বলছে এবং ছাদের ওপরে কিন্তু যে আগুন, সে আগুন ছাদের মাঝ বরাবর আগুনটি আসলে জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখানে কিন্তু আগুনের যে মূল যে এখন জ্বলছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানোর চেষ্টা করছেন। তারপরেও এই যে 5 ঘন্টা হতে চললো আগুন লাগার ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু এই পানি দিয়ে আসলে পর্যাপ্ত নয় আগুনটি নিয়ন্ত্রণের জন্য। তারপরেও কিন্তু তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই যে আগুন, সেই আগুনটি আসলে আগুন যাতে করে নিয়ন্ত্রণে আসে। দর্শক, আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে পুরান ঢাকা কিন্তু বেশ ঘিঞ্জি এলাকা এবং একটি ভবনের সাথে আরেকটি ভবন কিন্তু একেবারে পাশাপাশি লেগে থাকে এবং এর যে অলিগলি সেটি অত্যন্ত সরু এবং এই সরু হওয়ার কারণে কিন্তু দুইজন ভদ্রলোক জামগুলা ছাড়াইতেছে, তো দুইটা রিক্সা পার হয়ে গেলে আমি রিক্সাটা পার হয়ে যেত। ওই সময়ের মধ্যেই বিকট ওই ট্রান্সমিটারটা বাস্ট হয়ে আগুন অনেক জায়গায় ছিটে গেছে। দেয়ালের ওই দেয়াল আছে না, দেয়াল ভাইঙ্গা এইগুলো আমার রিস্কালার মাথায় পড়ছে। উনি মনে আছে কিনা আমি বলতে পারবো না, আমার মাথায় পড়ছে, আমার সাথে ভাইরাস ছিল ওনার মাথায় পড়ছে। এরপরে গাড়ির মধ্যে কিছু বোতল ছিল, বোতলগুলা কিসের আমরা বলতে পারবো না। ওইটা খালি বমের মতো শব্দ আর আগুনগুলো একদিন চিটা অবেলা ছিটে যেতেছে, বুঝতে পারছেন তো। আমি নিচে পড়ে গেছিলাম রিস্কার থেকে, তো ওই টালা আমি দৌড় দিচ্ছি, আমি উদ্দূর চলে আসছি। এরপর আমি কিছু বলতে পারবো না, তবে বিকট আগুন ওখানে খালি যেখানে শব্দগুলা যা পরে শব্দ হয় আর এখানে খালি আগুনের বন্ধ যা পড়ে, এরপর আমি কিছু বলতে পারবো না। থাকতে পারে এবং কি পরিমাণ হতাহতের ঘটনা আসলে এখানে ঘটেছে সেটি আসলে এই ঘটনার শেষে আমরা আসলে বলতে পারবো, জানাতে পারবো দর্শকদের এবং ফায়ার সার্ভিসের এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সরকারি, তাদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হলে, আমাদেরকে জানানো হলে তখনই আমরা আসলে সঠিক পরিমাণটা আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে হতাহতের কি পরিমাণ আসলে হতাহতের ঘটনা ঘটেছে। এবং প্রাথমিকভাবে যে হতাহতের ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সহ আশপাশের যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা সেই খবর কিছুক্ষণ আগেও জানছিলাম এবং বলা হয়ে থাকে যে এই যে ওয়াহেদ ম্যানশন যে ভবনটিতে, চারতলা ভবনটিতে আগুন লেগেছে, আগুন লাগার ঘটনা ঘটেছে, এই ওয়াহেদ ম্যানশনের নিচে কিন্তু যে গোডাউন ছিল, কেমিক্যালের গোডাউন এবং বিভিন্ন রকম যে দোকান ছিল, অর্থাৎ মোবাইলের যে সামগ্রী, মোবাইল সামগ্রী এবং যে পারফিউমের যেই গুদাম এবং যে সর্বোপরি যেই কেমিক্যালের যে গুদাম, সে গুদাম রয়েছে। বলা হচ্ছে যে এই যে কেমিক্যালের গুদাম, এই যে পারফিউম এবং এই যে দোকানের যে দাহ্য পদার্থ রয়েছে, এই দাহ্য পদার্থ থেকে কিন্তু যে আগুনের ভয়াবহতা, সেই আগুনের ভয়াবহতা আসলে ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যে ওয়াহেদ ম্যানশন, সেই ওয়াহেদ ম্যানশনের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন যে বাইরে যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি ছিল সেটি আসলে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ওয়াহেদ ম্যানশনের ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। সরকারের সংশ্লিষ্ট যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেই আইন শৃঙ্খলা বাহিনী প্রায় র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা দেখে থাকি যে এখানে অবৈধ যে কারখানাগুলো রয়েছে, সেই অবৈধ কারখানাগুলোতে কিন্তু আমরা দেখে থাকি যে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অর্থাৎ অবৈধভাবে প্লাস্টিকের কারখানা রয়েছে এখানে এবং অবৈধ যে গোডাউন রয়েছে, কেমিক্যালের গোডাউন রয়েছে, সেই কেমিক্যালের গোডাউনও কিন্তু এখানে যে অভিযান পরিচালনা করা হয়। এবং তারপরেও কিন্তু এখানে আমরা দেখে বরাবরের মতো দেখে থাকি যে এখানে কেমিক্যালের গোডাউন কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছেন ব্যবসায়ীরা এবং অবৈধভাবে তারা কিন্তু আসলে এভাবেই কিন্তু দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই ঘটিগুলি কিন্তু মাঝে মধ্যে আমরা ঘটনার আমরা শিকার হই, যার ফলশ্রুতিতে 2010 সালে কিন্তু নিমতলিতে এই কেমিক্যালের গুদাম থেকেই কিন্তু যে আগুনের সূত্রপাত হয়, সেই সূত্রপাতের কারণে কিন্তু 124 জনের প্রাণহানি ঘটে। এবং আজকেও যে ঘটনাটি ঘটেছে সেটিও কিন্তু এলাকাবাসী বলছেন, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে যারা এলাকাবাসী রয়েছেন তারা বলছেন যে এখানকার যেই
যেই ওয়াহিদ ম্যানশন যে মূল ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের নিচেও কিন্তু এইরকমই যে কেমিক্যালের গুদাম সেই গুদাম ছিল এবং এখানে যে মোবাইলের যে অ্যাক্সেসরিজ মোবাইলের যে সামগ্রী ছিল এবং আশেপাশের যে সমস্ত এবং এখানে যে পারফিউমের যে কৌটো যে গুদাম ছিল পারফিউমের গুদাম সেই গুদামও কিন্তু এখানে ছিল এবং অর্থাৎ দাহ্য পদার্থ ছিল যথেষ্ট পরিমাণ, যার দরুন কিন্তু আগুনের যে তীব্রতা সেটি আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলোতেও কিন্তু এটি আগুন ছড়িয়ে পড়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলা যায় যে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হতে চললো, এখন পর্যন্ত কিন্তু এই যে আগুনের যে লেলিহান শিখা, আগুনের যে তীব্রতা সেটি আসলে নিয়ন্ত্রণে আসেনি। এলাকার যে মানুষ যারা রয়েছেন, এলাকার যারা স্থানীয় মানুষ বাসিন্দারা রয়েছেন, তারা আসলে ফায়ার সার্ভিসের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আসলে সহযোগিতা করছেন এবং তারা আসলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে। আপনি জানেন যে পর্যাপ্ত পরিমাণে পানির যে পানি লাগে সেই পানি কিন্তু আসলে এখানে নাই এবং এই পানীয় কিন্তু দেওয়ার জন্য এলাকাবাসী কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা যে ঘটনাস্থল যে ছুরিহাট্টা জামে মসজিদ, এই ছুরিহাট্টা জামে মসজিদের ঘটনাস্থলের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা এখন চলে যাব আরো কিছু খবর জানার জন্য তার কাছে। বাপ্পি, তামিম, আপনি যে প্রান্তে ছিলেন আমি ঠিক তার অপর প্রান্তে রয়েছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে অপর পাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরের কি অবস্থা। আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে এই ওয়াহিদ ম্যানশনের যে আগুন, এই আগুনের কারণে কিন্তু আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এই ওয়াহিদ ম্যানশনের আগুন থেকে কিন্তু আশপাশের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেগুলো নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে আমরা এখানে এসে দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের সঙ্গে কিন্তু স্থানীয় যেসব মানুষ রয়েছেন তারাও কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছেন। অর্থাৎ এই যে আগুন, এই যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে ধরনের চেষ্টা করা উচিত সে ধরনের চেষ্টা কিন্তু মানুষ করছেন। অর্থাৎ সর্বাত্মক চেষ্টা বলতে যেটি বুঝায় আমরা এখানে এসে তেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন আগুনের সেই লেলিহান শিখা না থাকলেও আমরা ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি এবং এই যে ধোঁয়া এবং যে পানি ছেটানোর যে অবস্থা দেখা যাচ্ছে সেটি কিন্তু ওয়াহিদ ম্যানশন নয়, এর আশপাশের যে বাড়িগুলো রয়েছে আমরা এখন সেই বাড়ি মূলত দেখতে পাচ্ছি। এই বাড়িগুলোতে আগুনের লেলিহান শিখা কিন্তু করাল গ্রাস এই বাড়িগুলো রক্ষা পায়নি এবং আমরা যতদূর জানতে পেরেছি আগুন লাগার পর আশপাশের যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ির লোকজন নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে আমরা এসে বেশ কিছু উৎসুক মানুষের সঙ্গে কথা বলেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অনেককে তারা খুঁজে পাচ্ছেন না এবং একই বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগুন লাগার পরপরই কিন্তু এখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরে পুরো এলাকা অন্ধকারে ডুবে গেছে। এই যে অবস্থায় অন্ধকারের পূর্ণ একটি অবস্থার কারণে অনেকেই নিজেদের বাড়িঘর থেকে দৌড়ে আগুন থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করেছেন। এই কারণে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে এবং অনেকে নিজেদের স্বজনদেরকে খোঁজার চেষ্টা করছেন। একই সঙ্গে একটি বিষয় না বললেই নয়, আমরা জানি যে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারে 14 ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে আমরা যেমন দেখতে পেয়েছিলাম যে সাধারণ মানুষের যে প্রাণান্ত চেষ্টা, এই প্রাণান্ত চেষ্টায় কিন্তু 1200 রোগীকে নিরাপদে সরিয়ে আনা সক্ষম হয়েছিল এবং আমরা এখানে এসে সাধারণ মানুষের সেই প্রাণান্তর চেষ্টা দেখতে পাচ্ছি। দমকল বাহিনীর সঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছেন স্বেচ্ছাসেবক যে কর্মী রয়েছে সেই স্বেচ্ছাসেবক কর্মীরা। তারপরেও আমরা সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে কোনো প্রকার হতাহত ছাড়াই সাধারণ মানুষকে বের করে আনা সক্ষম হয়েছে, কিন্তু এখানে সেটি হয়নি। এর কারণ হিসেবে দর্শক আপনারা জানেন যে রাজধানীর পুরান ঢাকা কিন্তু যথেষ্ট ঘিঞ্জি বলা যেতে পারে, ঘন বসতিপূর্ণ এলাকা বলা যেতে পারে। অর্থাৎ এবং যে সময়টাতে আগুনটা লেগেছে অর্থাৎ 10টা 10 মিনিটের দিকে, সে সময় কিন্তু অনেকেই বাইরের কাজকর্ম সেরে ঘরে ফিরে এসেছেন। আর ঠিক এই মুহূর্তে যখন আগুন লাগে
তখন তো মানুষজন সবাই তার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, এরকম একটি অবস্থা। অর্থাৎ এই মুহূর্তে ওই সময়টাতে মানুষজনকে নিরাপদে বের হওয়াটা কিন্তু যথেষ্ট কষ্টকর হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক এখন আমরা যেখানে রয়েছে এখানে কিন্তু ওয়াহিদ ম্যানশনের পাশে যে ভবনটা, দর্শক ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনের নিচে কিন্তু দুটি খাবারের হোটেলও রয়েছে। সেই খাবারের হোটেল আমরা দেখতে পাচ্ছি একদম ভস্মীভূত। এবং এই যে ভবনটি আমি এখন যে ভবনের সামনে দাঁড়ানো, এখানে 1, 2, 3, 4, 5 তলা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং এই নিচ তলায় একটি হোটেল রয়েছে এবং উপরের যে তলা সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত আমরা করছি। এই দুটি বিষয় আমরা নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছি। এই দুটি বিষয় নিশ্চিত হবার পর আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করে আমরা আপনাদের মুখোমুখি হব এবং আপনাদের সমস্ত কিছু প্রশ্ন যেগুলো থাকবে আমরা সেগুলোর উত্তর দেব। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 40 থেকে 45 জন হবে আহত এবং লোক মুখে শোনা যায়, এটা আগুন নিয়ন্ত্রণে আনবার পরে আমাদের আপনার এখানে সার্চ করা হবে, তারপর আমরা কনফার্ম করতে পারবো। লোক মুখে যেটা শোনা যায় এখানে প্রায় 4-5 জনের আপনার মৃতদেহ এখানে আছে, এখানে পড়া আছে। এখানে এটার এক্সাক্ট ফিগারটা আমরা আগুনটার নিয়ন্ত্রণে আসবার পর আমরা সার্চ করব। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সেই সাথে সাথে কমিউনিটি ভলেন্টিয়ার, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য যারা আছেন সার্চ করবার পর আমরা আপনাদের কতজন নিহত হয়েছেন সেই বিষয়টা আমরা বলতে পারবো আপনাদের। আগে আপনি নিজেই এখানে এই এলাকায় পুরান ঢাকায় সচেতনতামূলক আপনি সভা করেছেন। আজকাল শোনা যাচ্ছে যে কেমিক্যালের কারণে সেটাতে না লাগলেও আগুনটা সেই কারণে ছড়িয়েছে বেশি। হ্যাঁ, আমরা মাত্র গত পরশু আমরা আপনার আনুষ্ঠানিকভাবে আমাদের ফায়ার সার্ভিসের আপনার ডিজি সাহেবের প্রতিনিধি ছিলেন, আমরা আলাপ আলোচনা করেছি। বিস্ফোরক দ্রব্যের এবং আপনার ব্যবসায়িক শীর্ষ সংগঠন এবিসিসি এর প্রতিনিধি ছিলেন। আমরা সবাই মিলে বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্য দিয়ে এই সমস্ত আপনার রাজক ঝুঁকিপূর্ণ আগুনের জন্য ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেমিক্যাল গোডাউনগুলো রয়েছে সেগুলোকে সিলগালা করার কার্যক্রম মাত্র আমরা শুরু করেছিলাম, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। আমরা বারবার চেষ্টা করছি সচেতন করবার জন্য, বারবার চেষ্টা করছি বোঝানোর জন্য, তারপরও কিছু লোকজন কিন্তু সেইভাবে যে একেবারে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে তেমনটা না। যাই হোক, বর্তমানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি, পরবর্তীতে আইনি পদক্ষেপ এবং অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে আমরা সবাই মিলে বসে সেটা নির্ধারণ করব। নানান বক্তব্য শোনা যাচ্ছে, আপনারা কি পেয়েছেন, আগুনটা কিভাবে লাগলো? আমরা স্থানীয়ভাবে যেটা শুনতে পারলাম, যেটা এখানে নাকি একটা গাড়ির সিলিন্ডার নাকি বাস্ট হয়েছিল এবং বাস্ট হওয়ার পরে আগুনটা নাকি দ্রুত ছড়িয়ে পড়েছে। আসলে এখানে আশেপাশের আপনার যেটা আছে এখানে গোডাউন ছিল, তারপরে অনেক দোকান এগুলো ছড়িয়ে গেছে। বাট বিশদ আগুনটা হয়তো আমরা ডিটেইল এখানে এনকোয়ারি করে বলতে পারবো। বাট প্রাথমিকভাবে এটা এখানে যেটা শুনতে পারলাম আর কি, এটা সিলিন্ডার বাস্ট থেকে আগুনটা হয়তো দ্রুত চারিদিকে ছড়িয়ে গেছে। গাড়ির সিলিন্ডার যেটা গাড়ির সিলিন্ডার যেটা আছে, গাড়িতে যেটা আছে নর্মাল সিএনজি সিলিন্ডার, নট সিএনজি সিলিন্ডার। গাড়ি সিলিন্ডার তো অক্ষত আছে গাড়ির, দেখলাম এখানে যে গাড়িগুলো আছে যেগুলো সিলিন্ডার বাস্ট হয়েছে বলছে। এখানে আশেপাশের হোটেলও ছিল যেখানে তারা যেটা বলা হচ্ছে, বাট আমরা এটা এনকোয়ারি করে ডিটেল বলতে পারবো, কারণ বিচ্ছিন্নভাবে অনেক কথা বলছে। বাট আমরা একটা ডিটেল এনকোয়ারি করব। আমাদের সিটি কর্পোরেশনের যারা প্রতিনিধি, লোকাল প্রতিনিধি যারা আছে, ওয়ার্ড কমিশনার, ডিটেল তদন্ত করলে এটা বলা যাবে কিভাবে। বাট যেহেতু আগুনটা দ্রুত ছড়িয়ে গেছে, কারণ আশেপাশে গোডাউন ছিল, অনেক দাহ্য পদার্থ ছিল, বিশেষ করে আপনারা দেখেছেন যে এখানে ছোট ছোট কিন্তু
স্প্রে ছিল আর কি, যেটা বডি স্প্রে, এগুলো খুবই দাহ্য, এগুলো কিন্তু চারিদিকে স্প্রিন্টের মতো কাজ করেছে আসলে। তবে এখানে কিছু আহত নিহত আছে অনেক। মেয়র মহোদয় বললেন যে আমাদের এখন মেইন প্রায়োরিটি আহতদের সেবা দেওয়া এবং যারা মিসিং আছে এবং ডেড বডি থেকে খুঁজে বের করা এবং দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা আসলে। এখানে এই ফায়ার ফাইটিং এর সবচেয়ে বড় কি চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এখানে ফায়ার ফাইটিং করতে? আপনারা দেখেছেন যে এটা খুবই সরু জায়গা আসলে, এখানে তো কোনো গাড়ি আনা যায় না। আমরা অনেক দূর থেকে ওয়াটার যেটা আছে পানি নিয়ে আসা হয়েছে এবং পানি একটা গাড়ি আসলে গাড়িটা ব্যাক করে পারে না আসলে। তারপরে আমরা স্থানীয়ভাবে এগুলো আমাদের পুকুর ছিল, জেলখানার পুকুর, এখান থেকে আমাদের এই বিভিন্ন আশেপাশের পুকুর থেকে পানিগুলো সেট করা হয়েছে, যেখানে কোনো হাইড্রেন নাই। আশেপাশের যারা বাড়ি ছিল তারা খুব সহায়তা করেছে, তাদের রিজার্ভার থেকে নেওয়া হয়েছে। এখন যে কন্টিনিউয়াস আমরা এই সাপোর্টটা পাচ্ছি আসলে। তো এখানে যেটা আরো চ্যালেঞ্জ ছিল আশেপাশে যেটা আপনাদের রাস্তা যেহেতু খুবই সরু, আমাদের কোনো অবস্থাতে কিন্তু আমাদের বড় গাড়ি নিয়ে আসা যাচ্ছিল না। তবে আমাদের ফায়ার ফাইটাররা যেভাবে হোক তাদের এখন বিজি ইকুইপমেন্ট দিয়ে তারা ভিতরে যেয়ে ফাইট করছে এবং দ্রুত আগুনটা অলরেডি কন্ট্রোলে চলে আসছে। আশা করি খুব তাড়াতাড়ি পূর্ণভাবে কন্ট্রোলে চলে আসবে। আমরা এখন সার্চ করবো, সার্চ করে হয়তো 1 ঘন্টা পরে আমরা আবার ব্রিফিং দেবো ডিটেল কি হলো আর কি। ধন্যবাদ। আমার নাম ডিজি ফায়ার সার্ভিস, আমি ডিজি মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। কাণ্ড, এই যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে মোকাবেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছেন। একই সঙ্গে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে দমকল বাহিনীর সঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছেন, এখানকার বিভিন্ন স্বেচ্ছাসেবী দল কিন্তু কাজ করছেন, আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এবং আমরা সবসময় দেখি যে সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট আমরা তাদের এই যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, সেটি কিন্তু এখানেও ব্যতিক্রম হয়নি। সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যাতে তাদের যে প্রতিবেশী, তাদের যে দীর্ঘদিনে একসাথে বসবাস করার যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের যে এই দুর্যোগ মোকাবেলায় সবাই ঝাঁপিয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু যথেষ্ট ধকল পোহাতে হচ্ছে পুরান ঢাকার এই ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করতে। একই সঙ্গে যখন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে অথবা যখন এই দুর্যোগকালীন মুহূর্তে কিন্তু আমরা দেখি যে সাধারণ মানুষের কিন্তু উৎসুক জনতার আমরা চাপ দেখতে পাই। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। উৎসুক জনতা কিন্তু মাঠে এই সড়কগুলোতে ভরে আছেন। তারা উৎসুক জনতা কিন্তু শুধুমাত্র যে আগুন লাগার বিষয়টি দেখতে আসেন তা কিন্তু নয়। আমরা এর মধ্যে অনেককেই বলতে শুনেছি যে তারা অনেক পরিবারকে খুঁজছেন, তাদের সেই পরিবার, তাদের যে স্বজনদেরকে তারা খুঁজে বেড়াচ্ছেন। হয়তো তাদেরকে তারা খোঁজার যে চেষ্টা করছেন, আমরা আশা করি তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আমরা আশা করি এই দুর্যোগ খুব দ্রুত কাটিয়ে ওঠা সক্ষম হবে। আমরা এখন এই মুহূর্তে কোনো ভবনে আগুন লাগা বা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি না, তবে যে পরিমাণ ধোঁয়া দেখতে পাচ্ছি, এই ধোঁয়ার মধ্যে কাজ করতে ফায়ার সার্ভিসের কিন্তু যথেষ্ট বেগ পাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফায়ার সার্ভিস বা দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে কিন্তু হাতে হাত মিলে কাজ করছেন এখানকার স্থানীয় মানুষ, এখানকার যারা রয়েছেন ভলান্টিয়ার, যারা রয়েছেন স্বেচ্ছাসেবী, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন। এখানে কিন্তু তারা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সব সময় কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি আগুন লাগার ক্ষেত্রে যে প্রাথমিক পর্যায়ে কিন্তু পানির সংকট হয়। তবে আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী আমি যতদূর শুনতে পেরেছি একটি পুকুরও ছিল, যে পুকুর থেকে পানির সরবরাহ করা হয়েছে এবং সেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আমি একটু চেষ্টা করবো এখানকার সাধারণ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার জন্য। আমি একটু জানতে চাই যে আগুনের আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ দেখলাম বিস্ফোরক, দেখলাম গাড়ি দুইটা একসাথে, গাড়ি মাঝখানে পিক আপ ছিল একটা গাড়ি দুইটা মুখোমুখি সংঘর্ষ হইল। তখনই ফায়ারিং করা মানে বোমের মতো ফুটা আরম্ভ করছে গাড়ি থেকে। আপনি দেখতে পেয়েছেন গাড়ির সংঘর্ষ? হ্যাঁ, গাড়ি দুটা একসাথে খালি একটু। আচ্ছা, আমরা কিন্তু এরকম বিক্ষিপ্ত ঘটনা শুনতে পাচ্ছি। একজন কিন্তু এক একভাবে এই আগুনের ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। তারপরেও আমরা
তারপরেও আমরা একটা বিষয় বলতে চাই যে আগুন লাগার ক্ষেত্রে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবেন, এটাই স্বাভাবিক, কারণ এক একজন এক এক দৃষ্টিকোণ দিয়ে দেখেছেন। অনেকেই সেই সময় স্পটে থাকলেও কিন্তু তারা বিচ্ছিন্নভাবে বক্তব্য দিচ্ছে। তারপরে আমরা হয়তো ফায়ার সার্ভিসের বা দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন জানতে পারবো তখন আমরা বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। এই যে যেখানে আগুন লেগেছে অপর প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক, চলে যাচ্ছে তার কাছে। ওমর, আগেই ফায়ার ব্রিগেডের মহাপরিচালক এবং ঢাকার মেয়র দুজনের সাথেই কথা বলেছি এবং সবশেষ আজকে যে আগুন লেগেছে, আপনারা জানেন যে 11টার আগুন লেগেছে এবং এখনো পর্যন্ত এখানে ফায়ার ব্রিগেডের যারা কর্মী রয়েছেন তারা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে আগুনের নিয়ন্ত্রণ বা আগুন ফায়ার ফাইটিং এর কি অবস্থা। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আশা করছেন যে ঘন্টা খানেকের মধ্যে এই আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারবেন বলে তারা আশা করছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত কতটুকু হতাহতের কি খবর। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 40 থেকে 50 জনের মতো আহতকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, বিশেষ করে ঢাকা মেডিকেল হাসপাতালের জেনারেল যে শাখা সেখানে এবং বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এবং নিহতের ব্যাপারে তারা আমাদেরকে বলেছেন যে তারা অফিসিয়ালি কোনো তথ্য এই মুহূর্তে দিতে পারছেন না। তারা বলছেন যে অফিসিয়ালি তথ্য দেওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে তারা যেটি বলেছেন যে লোকমুখে এবং স্থানীয়দের মুখে তারা যেটি শুনেছেন সেটি হচ্ছে যে 4-5 জনের মৃত্যু হয়েছে বলে তারা এখানে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাদেরকে যেটি জানিয়ে দেই সেটি হচ্ছে যে কিভাবে এখানে আগুন লেগেছে সেই প্রশ্ন এখানে আসলে সবাই করছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আসলে আগুন লাগার কারণ হিসেবে বিভিন্ন ধরনের ভাষ্য বা বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম। তো এই বিষয়ে আমি ফায়ার ব্রিগেডের মহাপরিচালকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য এবং বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, আসলে কি হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে একটি গাড়ি ছিল এবং সেই সিএনজির সিলিন্ডার সহ সিএনজি চালিত গাড়ি ছিল এবং সেই সিএনজির যে সিলিন্ডার সেটি বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই বিস্ফোরণ থেকে এখানে বৈদ্যুতিক যে পুল রয়েছে সেখানে ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার বিস্ফোরিত হয় এবং সেখান থেকে একটি ভবনে প্রথমে নিচের থেকে উপরের দিকে আগুন ছড়িয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আসলে গণমাধ্যমের কর্মীদেরকে জানিয়েছেন। এবং 4টি ভবনে একে একে 4টি ভবনে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেই ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে আসলে বিভিন্ন ভবন থেকে অনেকেই লাফিয়ে পড়েছেন এবং লাফিয়ে পড়ার কারণেই অনেকে আসলে আহত হয়েছেন এবং সেই আহতদেরকে, যারা লাফিয়ে পড়ে আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জেনারেল ওয়ার্ড সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই এছাড়া যারা অগ্নিদগ্ধ হয়েছেন, আগুনে পুড়ে গিয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট রয়েছে, আপনারা জানেন যে কিছুদিন আগেই যেটিকে বলা হচ্ছিল যে এশিয়ার সবচাইতে বড় বার্ন ইউনিট বা বার্ন হাসপাতাল, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলের পাশেই হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, আমাদেরকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেই প্রান্তে দাঁড়িয়ে আছি সেই চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে, চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের এই প্রান্ত থেকে এখন পর্যন্ত বা বাইরে থেকে আমরা তেমন কোনো আগুন দেখতে পাচ্ছি না। তবে 4তলার ভবনের 4তলার দুটি ভবনের পাশাপাশি দুটি 4তলা ভবনের টপ ফ্লোর একদম উপরের তলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাল হয়ে আছে, জানলা থেকে লাল হয়ে আছে সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভেতরে আগুন জ্বলছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এখানে ফায়ার ব্রিগেডের 32টি ইউনিট এখানে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং ফায়ার ব্রিগেডের বিভিন্ন যারা এখানে আগুন নেভানোর ফায়ার ফাইটিং এর জন্য এসেছেন
তারা এই বিশাল যে আগুন লাগার ঘটনা, মর্মান্তিক এবং যে রোমহর্ষক যে আগুন লাগার ঘটনা, দর্শক ইতিমধ্যে 5 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর চকবাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওয়াহিদ মেনশন নামের যে ভবনে, সেখানে কিন্তু আগুন এখনো জ্বলছে। আর শুধু সেই ভবন নয়, সেই ভবনের আশপাশে আরও 4টি ভবনে কিন্তু 4টি জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণও কিন্তু ফায়ার সার্ভিস করছে। ইতিমধ্যে আমরা হতাহতের যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি যদি একটু জানিয়ে রাখি। আমরা জানতে পেরেছি 36 থেকে 37 জন আহত এবং দগ্ধ মিলিয়ে মোট 36 থেকে 37 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং এর মধ্যে কিন্তু 10 জন রয়েছেন দগ্ধ, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি 6 জনের অবস্থা যে আশঙ্কাজনক না তা বলা যাবে না, তবে 4 জনের অবস্থা খুব খারাপ বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর ভেতরে 10 জনের মধ্যে 1 জন ছাড়া 9 জনেরই কিন্তু শ্বাসনালীর প্রদাহ রয়েছে, অর্থাৎ শ্বাসনালী পুড়ে গেছে এবং আগামী 48 ঘন্টা তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে এবং 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাদের স্বাস্থ্য আসলে তাদের চিকিৎসা কোন দিকে যায় সে ব্যাপারে তারা আরও বেশি উন্নত সিদ্ধান্ত নেবেন। জানিয়ে রাখি যে 10টার পরে যে আগুনের সূত্রপাত হয়েছিল সে আগুন কিন্তু এখনও নেভানো সম্ভব হয়নি। তো আমাদের সহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ, আমরা বিস্তারিত আরও জানবো তার কাছ থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা জানেন যে রাত 10টার সময় চকবাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপরে থেকে কিন্তু আহত যারা রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা শুরু হয় এবং যত শেষ পর্যন্ত যে খবরটা আমার কাছে রয়েছে এখন পর্যন্ত 38 জন এই ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে রয়েছেন এবং 9 জন বার্ন ইউনিটে রয়েছেন এবং কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের পরিচালক এখানে এসেছেন, তিনি আহতদের অবস্থা সম্পর্কে জেনেছেন, এখন তিনি বার্ন ইউনিটে অবস্থান করছেন এবং বার্ন ইউনিটে রোগীদের দেখার পরে তাদের সার্বিক অবস্থা নেওয়ার পর হয়তোবা তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। তিনি কথা বলার পরে আসলে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের সার্বিক কি অবস্থা সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। আর এখান থেকে যদি আমি একটু বলতে চাই যে এই ঢাকা মেডিকেল ইমার্জেন্সির গেটে এখানে এই চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনা যারা আহত হয়েছেন তাদের একটি তালিকা তৈরি দিয়ে দেওয়া হয়েছে, যাতে যারা স্বজনরা আছেন তারা খুব সহজে খুঁজে পেতে পারেন তাদের যারা এখানে আহত হয়েছেন তাদের কি অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে তালিকাটি রয়েছেন, অনেকে আসছেন এই তালিকাটি দেখছেন এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যারা আহত হয়েছেন তারা তাদের স্বজন শুধু তারাই না, অনেককে আমরা দেখতে পেয়েছি যারা এখানে এসেছেন যাদের স্বজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা যেটি বলছেন হয়তো বা কেউ যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটির সামনে দাঁড়িয়েছিল, কারোর সাথে কথা বলছিল, কিন্তু ঘটনার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বেশ কয়েকজন স্বজনদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ঢাকা মেডিকেলের যে তালিকাটি রয়েছে ইমার্জেন্সি গেটের এবং বার্ন ইউনিটের, সেখানেও তাদের স্বজনদের কোথাও নাম নেই। তো সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের স্বজনদের খোঁজ যদি কোনোভাবে দেওয়া হতো। আর এখানকার যদি ঢাকা মেডিকেলের সার্বিক অবস্থা যদি আমি বলতে পারি আপনাদেরকে, যে এখানকার যারা প্রশাসন রয়েছে সেই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আসার পরে আমরা যেটি দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সে করে রোগীগুলো যখন আসছে, এখানকার যারা আনসার সদস্য রয়েছেন এবং মেডিকেলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি তাদের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে এবং মেডিকেলের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন এবং এখানে যারা আসছেন চিকিৎসা নিতে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা কিন্তু পর্যাপ্ত চিকিৎসাটা পাচ্ছে এবং মেডিকেলের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তাদের যে ইমার্জেন্সিগুলো রয়েছে, ইমার্জেন্সিগুলির যে অন্যান্য রোগীর যারা তাদেরকেও কিন্তু খালি করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখনো কিন্তু অ্যাম্বুলেন্স আসছে অনেক, যার মধ্যে কিন্তু আহতরা আসছেন এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত আছে। তাদের যে ইমার্জেন্সি ডাক্তাররা ছিল তারা তো আছেই, অনেককে কিন্তু বাইরে থেকে ডেকে আনা হয়েছে যাদের এই রোগীরা যারা আসছে তাদের চিকিৎসা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে রোগীরা যারা আসছেন অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন, আবার অনেকে ভর্তি আছেন। তো এখানে ডাক্তাররা যেটি বলছেন যে এই ইমার্জেন্সিতে যেসব রোগী ভর্তি আছেন তাদের বেশিরভাগই ওই অগ্নিকাণ্ডের ঘটনার সময়
বাড়ির থেকে আসলে বের হওয়ার জন্য লাফিয়ে বা অন্য কোনো উপায়ে কিন্তু তারা চেষ্টা করেছিলেন, যার কারণেই তারা আহত হয়েছেন। তবে এখানে যারা ভর্তি রয়েছেন, যতটুকু আমার কাছে সর্বোচ্চ তথ্য রয়েছে 38 জনের মতো, তাদের মধ্যে কিন্তু বলছেন যে আশঙ্কাজনক অবস্থায় কেউই নেই, হয়তো বা লাফ দিতে গিয়ে কারো পা ভেঙে গেছে কিংবা হাত ভেঙে গেছে। একটু জানিয়ে রাখতে চাই যে বার্ন ইউনিটে রয়েছেন 9 জন রোগী, যাদের মধ্যে কিন্তু 4 থেকে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। যেটি তারা বলছেন যে এই বার্ন ইউনিটে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যেটি বলছেন যে 4 থেকে 5 জন রয়েছে যাদের কিন্তু ইনহেলেশন বার্ন রয়েছে, তাই তাদেরকে তারা আশঙ্কাজনক অবস্থায় বলছেন। যেটি আপনাদেরকে আগে বলেছিলাম যে ঢাকা মেডিকেলের পরিচালক এই ঢাকা মেডিকেল কলেজে পরিদর্শনে এসেছিলেন, তিনি কথা বলেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। সেই সাংবাদিকদের সাথে কথা বলার পরই আসলে সার্বিক অবস্থাটা বা যারা ভর্তি রয়েছেন এখানে হসপিটালে তাদের কি অবস্থা রয়েছে সেটি আমরা জানতে পারবো। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে ইমার্জেন্সিতে যে 38 জন এখন ভর্তি রয়েছে তারা কিন্তু সার্বিক রয়েছে। এই মুহূর্তে আছে পরিচালক আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে কথা বলবে। কথা বললে আমরা আপনাদেরকে চেষ্টা করব সরাসরি তার সেই বক্তব্যটা অল্প কিছুক্ষণের মধ্যে পরিচালক কথা বলবেন আমাদের সাথে সার্বিক বিষয় নিয়ে, যেখানে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা নিয়ে এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে সেই বক্তব্য দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। তো ঢাকা মেডিকেল কলেজ অন্যান্য সময়ের মতো আমরা সবসময় প্রস্তুত থাকি, আমাদের সেই প্রস্তুতি রয়েছিল। এখানে যে পেশেন্টগুলো এসেছে আপনারা জানেন বার্নের কিছু রোগী এসেছে এবং কিছু বিভিন্ন ধরনের ইনজুরি রোগী এসেছে, যারা বিশেষ করে ভয় পেয়ে বা দৌড় দিয়ে বিভিন্নভাবে আহত হয়েছে, তারা আমাদের এখানে এসেছে। আমরা এই পর্যন্ত বার্নের আমরা 10 জন রোগী পেয়েছি যারা আমাদের এনলিস্টেড। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি 9 জন এখন ভর্তি আছে। এর ভিতরে একজন আমাদের আইসিইউতে আছে, আমি দেখে এসেছি। আমরা 60% বার্ন এবং ইনহেলেশন বার্ন আছে। 3-4 জনের বেশ ইনজুরি অনেক বেশ ভালোই আমার মনে হলো, যতটুকু আমি কথাও বলেছি 30-40% বার্ন আছে, ইনহেলেশনও আছে। তো এই পেশেন্টগুলোকে আমরা সবাইকে বিশেষ ব্যবস্থা আমি নিয়ে যাওয়ার জন্য বলেছি। আমরা এখন তাদেরকে হাই কেয়ার সেন্টারে আমরা তাদের বাকি ট্রিটমেন্টগুলো চলতে থাকবে যারা বার্নের আছে। আর যেগুলো ক্যাজুয়ালিটির এখানে যে এসেছিল প্রায় 37 টোটাল হয়েছে, অর্থোপেডিক্স এবং জেনারেল সার্জারি এবং অন্যান্য মিলে। এর মধ্যে 2 জনকে আমরা ভর্তি করেছি আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা চলে গিয়েছে। তো এখন মোটামুটি অবস্থার মধ্যে আছে। এখন যদি নতুন আরো কোনো রোগী আসে আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের রয়েছে এবং আমাদের প্রস্তুতি আছে। 2 জন ভর্তি রয়েছে এখানে, তাদের শারীরিক অবস্থা কেমন? তারা অত বেশি ইনজিওর্ড না, বাট আমরা মনে করি তাদেরকে অবজারভেশনে রাখা দরকার, সেই জন্য আমরা তাদের অবজারভেশনে রেখেছি। যে 4 জন আশঙ্কাজনক মারা গেছেন না এই পর্যন্ত আমাদের এখানে যারা এসেছে এর মধ্যে কেউ মৃত্যুবরণ করেনি। এখনো সবাই আল্লাহর রহমে জীবিত আছে এবং আমরা সর্বপ্রকার চেষ্টা করছি যাতে যারাই এসছেন তাদেরকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি। নরমালি ধরি যে 25% যখন পুড়ে যায় সেটি খুব ভয়াবহ একটা ইয়ে হয়, এখানে অনেকে আমরা শুনলাম যে 90 থেকে 40% না 60% একজন আছে আর বাকি 40-35 এরকম। বাট এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনহেলেশন, যেটা আমরা বলি যে ফুসফুসের ভিতরে যেটা পুড়ে যাওয়া, তো সেই শ্বাসনালী পুড়ে যাওয়া সেটাই অনেকেরই হয়েছে। কারণ এই ধোঁয়া এবং আপনারা জানেন যে আগুন ছিল, তো সেটা কিন্তু আসলে আমাদের 48 আওয়ার্স আমরা নেই। এর সময়ের মধ্যে আমরা বুঝতে পারি যে সে কতখানি ভিতরকার ইনজুরিটা কতটুকু হয়েছে, সেটার জন্য আমাদের 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনাদের সার্বিক প্রস্তুতি কিরকম, কারণে আরো আসতে পারে, কারণ ঘটনাটি ঘটেছে। আমাদের প্রস্তুতি অনেক রয়েছে। আপনারা জানেন যে আজকে আমাদের মহান ভাষা দিবস, মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস যেটি আমাদের পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেই জন্য আমাদের একটা বড় প্রস্তুতি আছে। সেই সাথে আমাদের আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে আমরা অনেক বেশি প্রস্তুত অন্য দিনের তুলনায়। জি, আমার সাথে মাননীয় সচিব মহোদয়ের কথা হয়েছে, অন্যান্য ঊর্ধ্বতনদের সাথে কথা হয়েছে। স্যাররা আমাদের সকল রকম সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা সেভাবে কাজ করছি। আর এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমরা কিন্তু এখানে সম্পূর্ণ চিকিৎসাটা আমরা করছি, যাতে কারো কোনো কিছু ক্রয় করা বা কোনো কিছু আনা সেটি যাতে না হয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।
ওখানকার আমাদের কাছে এখন পর্যন্ত এরকম কোনো খবর আসেনি। আর মৃত্যুবরণ হলে তো বডি আমাদের এখানে আসবে ফাইনালি, এটা পোস্টমর্টম পুলিশ কেস। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ডেড বডি আসেনি। অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক যেমনটি বলছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক, যে সার্বিক অবস্থা নিয়ে তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি তার কাছে রয়েছে যে এখন পর্যন্ত বার্ন ইউনিটে যারা রয়েছে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, একজন আইসিইউতে রয়েছেন এবং সার্বিকভাবে তার চিকিৎসা করা হচ্ছে এবং ইমার্জেন্সিতে যারা চিকিৎসা নিতে এসেছিলেন 37 জনের মধ্যে 2 জনকে তারা ভর্তি রেখেছেন, বাকিরা কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে। তিনি আরো যেটি বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সমন্বিতভাবে এই চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। এবং তিনি আরেকটি কথা যেটি আমাদেরকে বলেছেন যে এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালে আজকে চকবাজারের ঘটনায় সামগ্রিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে বাইরে থেকে কোনো ধরনের কোনো ওষুধ বা অন্য কিছু কিন্তু কিনতে হচ্ছে না, এখান থেকেই সবকিছু দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়টি মনিটরিং করা হচ্ছে। পরিচালক যেটি আমাদেরকে আরো বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো নিহতের খবর নিয়ে এখানে যারা এসেছেন তাদের অবস্থা মোটামুটি ভালো রয়েছে। শুধু বার্ন ইউনিটে যে একজন রয়েছে তার ইনহেলেশন বার্ন রয়েছে এবং তিনি আইসিইউতে ভর্তি রয়েছে। এই মুহূর্তে চকবাজারে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদেরকে দেখাচ্ছেন যে এখানে আমি কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেডের ডিজির সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই এলাকায় পারফিউমের কারখানা ছিল এবং পারফিউমের যে বিস্ফোরিত যে পারফিউমের যে বিভিন্ন ক্যান সেগুলি আসলে এখানে পুরো রাস্তাতেই ছড়িয়ে আছে এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে একটি হোটেলের সিলিন্ডার প্রথমে বিস্ফোরিত হয় এবং সেই সিলিন্ডারের আগুন আসলে ছড়িয়ে পড়ে এখানে যে বিভিন্ন ধরনের কেমিক্যালের কারখানা রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে পারফিউমের কারখানা রয়েছে এবং সেই পারফিউমের কারণেই এই আগুন ব্যাপক হারে ছড়িয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এবং চুরিহাট্টা এই মসজিদের সামনের যে রাস্তা সেই রাস্তার দিকে তাকালেই আসলে আপনি দেখতে পাবেন, বোঝা যাবে যে আসলে এই আগুনের এই যে তীব্রতা এবং ভয়াবহ যে আকার ধারণ করেছে সেই ভয়াবহ আকার ধারণ করার আসলে কি কারণ আপনি এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস্টিকের যে কাঁচামাল রয়েছে এবং এই কাঁচামাল আসলে আগুনের সংস্পর্শ পেলে এইগুলি খুব দ্রুতই আসলে আগুনকে আরো আগুনের খাবার হিসেবে আসলে এগুলি ব্যবহৃত হয় এবং সে কথাটাই আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, এলাকাবাসী রয়েছেন এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত হতাহতের কি খবর তার কাছে রয়েছে এবং সেই প্রশ্ন আমরা ফায়ার ব্রিগেডের মহাপরিচালকের কাছেও করেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখানে লোকমুখে যেটি শুনতে পেয়েছেন সেটির ভিত্তিতে তারা বলছেন যে 4-5 জনের কথা তারা বলেছেন যে তারা ধারণা করছেন যে নিহত হয়েছেন। এর পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে আহত যারা হয়েছেন তার সংখ্যা সম্পর্কে তারা বলেছেন যে 40 থেকে 50 জনকে আহত হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে এবং যারা আগুনে দগ্ধ হয়েছেন সেই সংখ্যাটা আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে 10 জনের মতো। এখান থেকে তারা যেটি বলছেন যে সেই আগুনে পোড়া লোকদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে যেই তথ্য আমরা জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ধারণা করা সেটি হচ্ছে যে এখানে আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি যেই সময়ে আগুন লাগে তারা বলছেন যে এই চুরিহাট্টা মসজিদের এখানে যে চৌরাস্তা সেই চৌরাস্তার প্রতিটি হচ্ছে খুবই সরু এবং একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাওয়ার ক্ষেত্রে আসলে বিশাল যানজটের সৃষ্টি হয় এবং এই যানজট আসলে নতুন কিছু নয় এবং আজকে যখন এখানে এই
সিলিন্ডারের বিস্ফোরণ এবং তারপর এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুন লাগার ঘটনার সময়ও এখানে প্রচন্ড যানজট ছিল এবং সেই প্রচন্ড যানজটের কারণেই মূলত সামনের যেই দুটি হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই আগুন যখন এই মসজিদের সামনে চলে আসে তখন তাৎক্ষণিকভাবে এই গাড়িগুলোতে যারা ছিলেন তারা আসলে গাড়িগুলোকে রেখেই তারা এখান থেকে পালিয়ে যান, দৌড়ে সেখান থেকে পালান। তবে এই গাড়িগুলো রক্ষা পায়নি। এর পাশাপাশি এখানে অসংখ্য গাড়ি, অসংখ্য মোটর সাইকেল সহ আরো অন্যান্য যানবাহন আসলে এখানে পুড়ে ছাই হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেছে সেটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফায়ার ব্রিগেডের তরফ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা আশা করছেন যে ঘন্টা খানেকের ভেতর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। যদিও চুরিহাট্টা মসজিদের সামনের এই অংশ থেকে আমরা সরাসরি আগুন দেখতে পাচ্ছি না, তবে ভবনের 4 তলার চুরিহাট্টা মসজিদের একদম কোণার যেই ভবনটি রয়েছে সেই কোণার ভবনের 4 তলায় আমরা এখনো পর্যন্ত আগুন জ্বলছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং চুরিহাট্টা মসজিদের ছাদ থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখান থেকে তারা পানি ছুটছেন, পানির সরবরাহ সেখান থেকে দেখতে পাচ্ছি এবং চুরিহাট্টা মসজিদের সামনে থেকে তারা ফায়ার ব্রিগেডের মই লাগিয়ে তারা সেখানে পানির পাইপ সেখানে সংযোগ দিয়ে সেখানে পানি দেওয়ার চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের ডিজির কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘিঞ্জি এলাকা সহ এই এলাকায় যে এই যে ভয়াবহ আগুন লাগার ঘটনা, এই আগুন লাগার ঘটনার আগুনের যে নিয়ন্ত্রণ, যে ফায়ার ফাইটিং, সেই ক্ষেত্রে তারা সবচাইতে বড় কোন চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাটিতে সরু গলি এবং সরু গলির কারণে তাদেরকে প্রাথমিকভাবে পানির সরবরাহ পেতে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে। চুরিহাট্টা মসজিদের সামনে যে একটি দোকান, সেই দোকান আপনারা দেখতে পাচ্ছেন, সেই দোকানের আসলে সবকিছুই আসলে পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে একটি মুদি দোকান আমরা দেখতে পাচ্ছি এবং এই মুদি দোকানের সব ধরনের যত আসবাবপত্র এবং যত মালামাল বিক্রয়ের বেচা কেনার জন্য যেই মালামালগুলো আছে সেই মালামালগুলো এখানে পুড়ে আসলে ভস্মীভূত হয়ে গেছে। সব মিলিয়ে এখানে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে খুবই রোমহর্ষক এবং অবশ্যই খুবই বিমর্ষকর এবং খুবই ভীতিকর একটি পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাই বলছিলেন যে এখানে আগুন লাগার আগে এখানে প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল চুরিহাট্টা মসজিদের সামনে। এটি আসলে চৌরাস্তা, একটি রাস্তা চলে এসেছে কিল্লার মোড় থেকে চুরিহাট্টা মসজিদের সামনে দিয়ে সোজাসুজি একটি রাস্তা চলে গেছে, ডান দিকে একটি রাস্তা চলে গেছে এবং বাম দিকে একটি রাস্তা চলে গেছে এবং এটি একটি চৌরাস্তা হওয়ার কারণে চতুর্দিকের গাড়ি আসলে এখানে এসেছিল এবং এখানে প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটি জায়গা এটি এবং সেটি আসলে এখন এখানে আগুন লাগার কারণে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে এবং এখানে একটি মৃত একটি নগরীর একটি ধ্বংসাবশেষ বলেই আসলে এখানে মনে হচ্ছে এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা খুব শীঘ্রই আশা করছেন যে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন চকবাজার এলাকার যে আজ রাত 11টার দিকে, 11:15টার দিকে যে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই ভয়াবহ আগুন লাগার ঘটনা আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ব্রিগেডের 32টি ইউনিট এখানে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 9টা প্রত্যক্ষদর্শী একজন আমাদেরকে জানালেন যে আগুন লাগার ঘটনা আসলে 11টার সময় নয়, তিনি বলছেন যে 9:48 এখানে আগুনের সূত্রপাত হয় দুটি হোটেলের সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে এবং সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেই আগুন মূলত প্রথমে যে নিচে পারফিউম তৈরির বেশ কিছু ক্যান আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পারফিউমের যে কৌটা, সেই কৌটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কৌটা এখানে রয়েছে এবং পারফিউম আপনারা দেখতে পাচ্ছেন এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হচ্ছিল আগুন ছড়িয়ে যেতে পারে, এখন স্প্রে করবেন না। হ্যাঁ, তো এখানে এর পাশাপাশি এখানে প্লাস্টিকের যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং
এখানে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে পড়ার জন্য যত ধরনের উপাদান থাকা দরকার, আগুনের জন্য খাবার বলতে যা বোঝায় আসলে এখানে সবই এখানে রয়েছে। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে গত পরশুদিনও ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এখানে পুরান ঢাকায় যেন কেমিক্যালের কারখানা না থাকে, কেমিক্যালের কারখানা যেন সরিয়ে ফেলা হয়, সেই উদ্যোগে এখানে জনসচেতনামূলক একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। তার একদিন পরেই আসলে এখানে এই রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো পুরো দেশ। শুধুমাত্র এই ঘটনাই কিন্তু পুরনো ঢাকার এখান থেকে আধা মাইলও হবে না, সেটি হচ্ছে নিমতলি। সেই নিমতলিতেও প্রাণহানির ঘটনা ঘটেছিল, আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেটিও একটি কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেই ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছেন এবং দুটি বিয়ে চলছিল, দুটি বিয়ে বাড়ির আগুন, সেখান থেকে দুটি বিয়ে বাড়ির যে আনন্দ, সেই আনন্দ বিষাদে পরিণত হয়ে গিয়েছিল। আজকে এখানে যারা এই পথ ধরে, এই চৌরাস্তা ধরে যারা ঘরে ফিরছিলেন, তাদের ঘরেও নিশ্চয়ই এখন মাতম নেমে এসেছে, শোক নেমে এসেছে এবং সেই পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়েছে। দর্শক, আমরা বলছিলাম যে চুরিহাট্টা মসজিদের সামনের একটি ভবনের আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে 4তলা ভবনের একদম টপ ফ্লোর বা উপরের তলায় আগুন দেখা যাচ্ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলা থেকেও আগুনের শিখা সেটি আমরা দেখতে পাচ্ছি, আগুন জ্বলছে, আগুনের ব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি। তবে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা চুরিহাট্টা মসজিদের ছাদ থেকে এবং আশপাশের এলাকা থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করে যাচ্ছেন। এখানে প্রচুর উৎসুক জনতা এসেছেন। একে তো এই রাস্তাগুলো সরু, তার উপরে উৎসুক জনতা, সব মিলিয়ে উৎসুক জনতার কারণেও ফায়ার ফাইটারদের, দমকল বাহিনীর কর্মীদের এখানে তাদের দায়িত্ব পালনে মোটামুটি বেগ পেতে হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের লালবাগ জোনের সকল কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে যেন আগুন লাগার এই সুযোগে কোনো ধরনের অন্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কোনো সুযোগ সন্ধানী যেন কোনো ধরনের অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিতে না পারে, সেদিকে তারা পুলিশের সদস্যরা সেদিকে নজর রাখছেন বলে পুলিশের সদস্যদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আপনারা দেখছেন পুরনো ঢাকায় সাম্প্রতিককালের সবচাইতে ভয়াবহ যে আগুন লাগার ঘটনা, যেটি আর 10:45 লেগেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন। এখন মধ্যরাত পেরিয়ে গেছে, মধ্যরাত পেরিয়ে এখন রাত শেষের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডের কর্মীরা এখানে আগুন লাগার কাজ করে যাচ্ছেন। এই চুরিহাট্টা মসজিদের সামনে আমরা বলছিলাম যে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যখন আগুন লাগে সেখানে বিশাল যানজট ছিল। এই চৌরাস্তার সবগুলো রাস্তা থেকেই আসলে গাড়িগুলো গন্তব্যে যাচ্ছিল এবং সেখানে যাত্রীরা ছিলেন এবং যারা অনেকেই তাদের গাড়ি রেখে এখান থেকে আসলে দৌড়ে পালাতে পেরেছিলেন এবং অনেকেই সেই জায়গাটি ত্যাগ করতে পারেননি এবং সে কারণেই আসলে অনেকে আহত হয়েছেন, পুড়ে গিয়েছেন এবং অনেকে তাৎক্ষণিকভাবেই নিহত হয়েছেন। তবে সেই নিহতের সংখ্যা কত সেটি আসলে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেড কিংবা সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, তিনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাতে পারেননি। তবে তিনি প্রাথমিকভাবে তারা মনে করছেন যে 4-5 জনের এখানে নিহত হয়েছেন। আমরাও দেখেছি যে চুরিহাট্টা মসজিদের সামনে যে চৌরাস্তা রয়েছে, যেখানে ফায়ার ফাইটাররা সেখানে কাজ করছেন, আমরা দেখেছি বেশ কয়েকটি দেহ সেখানে ঢেকে রাখা হয়েছে। তবে সেই সংখ্যা কত সেটি এই মুহূর্তে আসলে আমরা আপনাদেরকে বলতে পারছি না। দর্শক, আপনারা দেখছেন চুরিহাট্টা মসজিদের সামনে যে ভবনটি রয়েছে, সেই ভবনের দ্বিতীয় তলায় এখানে কিছুক্ষণ আগেও, আধা ঘন্টা আগেও আসলে আগুন জ্বলছিল না, এখন আবার আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণে এই ফায়ার ব্রিগেডের কর্মী যারা 4র্থ তলার আগুন নিয়ন্ত্রণ করার জন্য, আগুন নেভানোর জন্য মই বেয়ে উপরে উঠেছিলেন, তারা আবার নিচে নেমে এসছেন। পানির যে পাইপ রয়েছে, পানির যে সরবরাহ লাইন রয়েছে, সেই সরবরাহ লাইন ধরে তারা নিচে নেমে আসছেন এবং তারা নিশ্চয়ই এখন 2য় তলার আগুন নিয়ন্ত্রণে মনোযোগ দেবেন। আমরা দেখছি যে ফায়ার ব্রিগেডের কর্মীরা তাদের জীবন বাজি রেখে সেখানে এই
আগুনের নিয়ন্ত্রণের জন্য সেখানে এখানে তারা কাজ করছেন। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, আমরা ফায়ার ব্রিগেডের মহাপরিচালকের সাথে কথা বলেছি, আমরা কথা বলেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, যিনি চুরিহাট্টা মসজিদের নিচতলায় অবস্থান করছেন। তারা এখানে এই পুরো যে আগুন নেভানোর যে তৎপরতা এবং এখানে যে উদ্ধার তৎপরতা, সেগুলো এখানে সশরীরে এখানে অবস্থান করে এখানে বসে তারা সেই কার্যক্রম তারা তদারক করছেন। তার পাশাপাশি তারা বিভিন্ন বিরতিতে তারা গণমাধ্যমের কর্মীদের সাথেও আসলে এখানে কথা বলছেন। সব মিলিয়ে যেটি বলা যায় সেটি হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা, দমকল বাহিনীর কর্মীরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। তবে গত আধা ঘন্টা ধরে আগুনের যে পরিস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি, সে আগুনের পরিস্থিতির আসলে এখনো পর্যন্ত তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। আমরা চুরিহাট্টা মসজিদের চৌরাস্তার সামনে দাঁড়িয়ে আছি। এই সামনে যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে যারা উদ্ধার কর্মী রয়েছেন, এখানে যারা ফায়ার ফাইটার রয়েছেন, এখানে যারা গণমাধ্যমের কর্মী রয়েছেন, তারা আসলে দাঁড়িয়ে আছেন এখানে দাহ্য বিভিন্ন ধরনের উপাদানের উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বডি স্প্রের কারখানা ছিল, সেই বডি স্প্রের যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন যে বডি স্প্রের যে কৌটাগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং লোশন জাতীয় আরো অনেক যেগুলো দাহ্য পদার্থ সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তায় পড়ে আছে, এবং প্লাস্টিকের যে কাঁচামাল, সেই কাঁচামালও এখানে রয়েছে। চুরিহাট্টা মসজিদের সামনে বেশ কয়েকটি যানবাহন, আমরা প্রাইভেট গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে একদম জ্বলে একদম কঙ্কাল ছাড়া এখানে আসলে আর কিছুই নেই। টায়ার পুড়ে গিয়েছে, সিট পুড়ে গিয়েছে, ইঞ্জিনের অস্তিত্ব বলতে আর কিছু নেই। বোনেট সহ সামনের যত কিছু রয়েছে, দাহ্য যত কিছু রয়েছে, যতটুকু পড়া যায় সকল কিছুই আসলে এখানে পুড়ে গিয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই এই ধ্বংস যেন আরো ব্যাপ্তি না পায়, সেই তৎপরতায় এখানে নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। ফায়ার সার্ভিসের দুজন কর্মী, ফায়ার সার্ভিসের একটি টিম আমরা দেখতে পাচ্ছি যে চুরিহাট্টা মসজিদের সামনে দোতলায় যে আগুন দেখা যাচ্ছে, সেই আগুনের উৎসটাকে শনাক্ত করে সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে তারা কাজ করে যাচ্ছেন। সন্ধ্যা এই আগুন লাগার পর থেকেই গণমাধ্যমে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আমরা আগুন কেন লেগেছে সেই প্রশ্নের উত্তরে আমরা নানান ধরনের বক্তব্য আমরা পেয়েছি গণমাধ্যমের। যেটি আমরা দেখেছি যে লালবাগ জোনের ডিসি তিনি কোন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে আগুন লেগেছে তারা বলছেন। এবং একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তিনি প্রত্যক্ষদর্শী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে চুরিহাট্টা মসজিদের সামনে যানজট ছিল এবং সেখানে একটি গাড়ি এসে আরেকটা গাড়িকে ধাক্কা মারে, এবং সেই ধাক্কা মারার ফলে একটি গাড়িতে আগুন লেগে যায়। এবং আগুন লাগার পরে এখানে চুরিহাট্টা মসজিদের সামনে যে একটি ভবন রয়েছে, সেই ভবনের সামনে এসি রয়েছে, সেই এসিতে আগুন সংক্রমিত হয় এবং এসির আগুন পরে ছড়িয়ে পড়ে ভবনে এবং অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ে। এটি আসলে আগুন কেন লেগেছে সেটির এক ধরনের ভাষ্য বা এক ধরনের বয়ান। আমরা অন্য প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তিনি কিন্তু আবার অন্য কথা বলেছেন। তিনি বলেছেন চুরিহাট্টা মসজিদের ঠিক বরাবর যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তার পাশে দুটি হোটেল রয়েছে, সেই হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং হোটেলের পাশেই গোডাউন বা সেখানে বডি স্প্রের কারখানা রয়েছে এবং সেই কারখানায় সেই আগুন সংক্রমিত হয়ে নিচ থেকে এই ভবনের আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনেও সেই আগুন সংক্রমিত হয়। এরকম আসলে নানান ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তবে ফায়ার ব্রিগেডের মহাপরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটির সাথে একজন প্রত্যক্ষদর্শীর যে বয়ান বা ভাষ্য সেটি মিলে যায়। তিনি আমাদেরকে যেটি বলছেন যে আগুন লেগেছে গাড়ির সিলিন্ডার থেকে, সিএনজি চালিত গাড়ির সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা প্রশ্ন রেখেছিলাম ফায়ার ব্রিগেডের ডিজির কাছে যে এই
কারণে এই অগ্নিকাণ্ডের কারণে, ভয়াবহ এই আগুন লাগার ঘটনার কারণে হতাহতের সংখ্যা সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে আগুনের কারণে 40 থেকে 50 জনের মতো আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি তিনি যেটি জানিয়েছেন যে এই আগুনের কারণে কতজন মারা গেছে সেই প্রশ্ন আমরা করেছিলাম। তাৎক্ষণিকভাবে তিনি আমাদেরকে কোনো উত্তর দিতে পারেননি। তিনি আমাদেরকে বলেছেন যে তারা ধারণা করছেন যে 4 থেকে 5 জন তারা ধারণা করছেন যে নিহত হয়েছেন। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, আশপাশের দোকানদার রয়েছেন, তারা বলছেন যে এই মৃতের সংখ্যা তারা ধারণা করছেন যে অনেক বেশি হবে। ফায়ার ব্রিগেড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তারাও বলছেন যে এই মুহূর্তে তারা আসলে কোনো অফিসিয়াল সংখ্যা বা বক্তব্য তারা এখন দিতে পারছেন না। তারা যেটি বলছেন যে এই প্রাথমিকভাবে যারা আহত আছেন তাদেরকে সরিয়ে নেওয়াকে তারা গুরুত্ব দিয়েছেন এবং এই মুহূর্তে তারা গুরুত্ব দিচ্ছেন আগুন নিভিয়ে ফেলাকে, এবং পরবর্তীতে যখন সার্চ করা হবে বা অনুসন্ধান চালানো হবে এই ধ্বংসস্তূপের ভেতর আগুন লাগা ভবনগুলোর ভেতর 4টি ভবনে আগুন লেগেছে। এই 4টি ভবনের তারা যখন অনুসন্ধান করবেন তারা হয়তো তখন প্রকৃত হতাহতের সংখ্যা তারা জানতে পারবেন বলে তারা আমাদেরকে ধারণা করছেন। দর্শক, আপনারা দেখছেন যে এই চুরিহাট্টা মসজিদের সামনে, চৌরাস্তার সামনে যানজটের সময় যে আগুন লেগেছিল, সেই আগুনে আসলে কিভাবে পুড়ে গিয়েছে রাস্তায় থাকা যানজটে আটকা পড়া গাড়িগুলো, সেটি আপনারা আসলে এখানে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সাম্প্রতিক সময়ে রাজধানীতে সংঘটিত হওয়া সবচাইতে বড় যেই বিভৎস এবং রোমহর্ষক আগুন লাগার ঘটনা, সেই আগুন লাগার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই চুরিহাট্টা মসজিদের সামনে, চকবাজার চুরিহাট্টা মসজিদের সামনে যে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই ঘটনার আমরা সবশেষ খবর জানাচ্ছিলাম একজন ঘটনাস্থল থেকে। কিছুক্ষণ আগেই আমি ফায়ার ব্রিগেডের ডিজির সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছিলেন যে ঘন্টা খানেকের ভেতরে তারা আমাদেরকে আবার ব্রিফ করবেন। তবে তিনি তখন জানিয়েছেন তখনও পর্যন্ত তিনি আসলে ঘোষণা দেননি যে আগুন নিভে গেছে। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের টিম রয়েছে, সেখানের কি অবস্থা সেটি জানতে আমরা সেখানে চলে যাচ্ছি। দ্রুত এই দুর্যোগ কাটিয়ে ওঠা যায়। তবে আমি একটু বলতে চাই যে এই পুরান ঢাকার এই চকবাজারে আগুন লাগার পর সব থেকে বড় যে সংকট তৈরি হয়েছিল সেটি এখানকার অন্ধকার। অর্থাৎ আগুন লাগার পর এখানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা করে দেওয়া হয়, এরপর এই এলাকাটি পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় 20 মিনিট আগে এখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এবং আলোর ব্যবস্থা করা হয়েছে, এবং সেই আলোর মাধ্যমে দেখে দেখে পানি নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ মানুষ, আরেকটি বিষয় বলি, যদি এখানকার যে পরিস্থিতি আগুন লাগার পর থেকে এখন কিন্তু প্রায় 5 ঘন্টা হতে চললো, এখানে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে, একটি ভীতিকর অবস্থা বিরাজ করছে। আমরা দর্শক যখন আগুনের ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তে এখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য যে ঠিক এই মুহূর্তে তিনি যখন এখানে ছিলেন তখন তিনি কি দেখেছেন, একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের কি তৎপরতায় বা তিনি দেখতে পেয়েছেন। আপনি আগুন যখন লাগে তখন আপনি এখানে ছিলেন কিনা বা কি অবস্থা দেখতে পেয়েছেন? আগুন লাগার প্রথম অবস্থা থেকে ছিলাম, বাসায় ছিলাম। পরে যখন ওই বোমের মতো শব্দ পেয়েছি তখন আমি উপর থেকে নেমে দেখছি এখানে আগুন জ্বলতেছে। এরপর আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কি ঠিক সময়ে রাস্তার যানজটে ফায়ার সার্ভিসের টেলিফোন করা হয়েছে, পুলিশও এখানে আসছে, পুলিশও বলতেছিল যে ফায়ার সার্ভিস আসতেছে, কিন্তু রাস্তার যানজটের কারণে ফায়ার সার্ভিস এত খুব তাড়াতাড়ি আসতে পারেন এখানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু সড়ক যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল, আর এ কারণেই প্রথম পর্যায়ে এই ফায়ার সার্ভিসের কর্মীদের
বা উদ্ধারকারী দলের এখানে পৌঁছাতে অনেকটা সময় লেগেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে আছি ওয়াহেদ ম্যানশন, সেই ওয়াহেদ ম্যানশনের পাশের একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নিচতলায় রয়েছে, 6 তলা ভবনটির নিচতলায় রয়েছে একটি খাবার হোটেল। সেই হোটেলটি পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এই ওয়াহেদ ম্যানশনের আশপাশেরও বেশ কয়েকটি বহুতল ভবন, যেখানে নিচতলায় দোকানপাট এবং উপরের তলাগুলোতে আবাসিক ভবন রয়েছে, সেই ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। সেই আগুন নেভানোর জন্য আপনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আমরা আগুনের লেলিহান শিখা এখন থেকে প্রায় 20 মিনিট আগেও দেখতে পেয়েছি। এখন যদিও আগুনের লেলিহান শিখা না দেখতে পেলেও এখানে কিন্তু ধোঁয়ায় তাকানো যাচ্ছে না, এমন একটি পরিবেশ। যদিও এই বৈরী পরিবেশের মধ্যেই দমকল বাহিনীর কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আমরা এখানকার দমকল বাহিনীর কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছি, যদিও এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলা মোটেও ঠিক নয়। তারা কিন্তু সবাই চেষ্টা করছেন কিভাবে এই সমস্যা থেকে আশু উত্তরণ ঘটে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে যখন এই আগুনের ঘটনা ঘটে রাত 10টার পর, তখন এখানে আমরা আগুন লাগার বিষয়টি নিয়ে কিন্তু আমরা পরস্পর বিরোধী বক্তব্য শুনতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একজনের বক্তব্য শুনতে পাচ্ছি, এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন এই সময়ে ঠিক আগুন লাগার সময় এখানে যারা উপস্থিত ছিলেন, একই সঙ্গে এলাকাবাসী, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা আলাদা আলাদা বক্তব্য শুনতে পাচ্ছি। কেউ বলছেন যে এখানে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই গাড়িতে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একই সঙ্গে অনেকে আবার বলছেন যে এই যে এখানে যে ওয়াহেদ ম্যানশন, সেই ওয়াহেদ ম্যানশনের পাশেই একটি বিদ্যুতের একটি ট্রান্সমিটার রয়েছে, সেই ট্রান্সমিটার মূলত বিস্ফোরণ হয়ে আগুন সূত্রপাত হয়েছে। আবার অনেকে বলছেন যে এই যে হোটেলগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেই হোটেলের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বলছেন অনেকেই। অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তবে একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে এই, যখন আগুন লাগে তখন বিকট শব্দ হয়েছে, অনেক বড় শব্দ হয়েছে। অনেকেই বলছেন এটি একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, আর সেটি কিন্তু হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষজন কিন্তু অনেকেই কিন্তু মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে যায় পুরো এলাকায়। এ কারণে বোঝা যাচ্ছে যে আগুন যখন লাগে তখন পুরো বড় ধরনের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণের ফলে কিন্তু এই বড় একটি দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আপনার সঙ্গে কথা বলি, আগুন যখন লাগে তখন আপনি এখানটায় ছিলেন কিনা? পরে যখন এসেছেন তখন কেমন দেখছেন এখানকার পরিস্থিতি? ভয়াবহ ছিল, অনেক ভয়াবহ ছিল। সাধারণ মানুষ এখানে সবাই কি ঠিক মতো বেরিয়ে যেতে পেরেছে? অনেকেই তো দেখলাম আহত হয়েছে। এর বাইরে এখন কেউ আটকা আছে কিনা আপনি জানেন কিনা? এখনো অনেকে বলতে পারতেছে না যে কিভাবে আছে, কি ধরনের ভাবে, কিভাবে মানুষ কিভাবে উপরে কিভাবে আছে, না মারা গেছে না জীবিত আছে, এখনো কেউ বলতে পারতেছে। আপনাকে ধন্যবাদ। আমরা একজনের সঙ্গে কথা বললাম, তিনি যেমনটা বললেন যে ভীতিকর অবস্থা, সেই অবস্থা এখনো কাটেনি। অনেকেই হয়তো তাদের স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন, কারণ বেশ কয়েকটি ভবনে ছড়িয়েছে আগুন। সেই ভবনগুলো ছিল আবাসিক ভবন, সেই ভবন থেকে সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন কিনা সেটি আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পুরান ঢাকায় নিমতলী ট্রাজেডির পরে সম্ভবত এটি সব থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা অনেকে কিন্তু এমনটা বলছেন। আমার সঙ্গে একজন আছেন যে ওয়াহেদ ম্যানশনের পাশেই ভবনের একটি ভবন, সেই ভবনের মালিক আপনি এখানকার বাসিন্দা। আপনি কি দেখেছেন একটু যদি বলতেন আমাদেরকে। আমি হঠাৎ দেখলাম যে একটু যে বোমের মতন জাস্ট আগুন বাঁচছিল, পুরো আগুনটা ছড়ায় গেল, 1 সেকেন্ডও লাগেনি ছড়াইতে। ঠিক ওই মুহূর্তে আপনি কি করছিলেন? আমি 6 তলা ছিলাম, 6 তলা থেকে নেমে আমার আগে বাসা খবর নিলাম, সবাই আটকে পড়েছিল। আমি তালা ভেঙে ওদের সবাইকে উদ্ধার করলাম, আরো পাশের বাসারও লোকজনকে আমি উদ্ধার করলাম। আচ্ছা, আপনার জানাশোনা কেউ আছে যাদেরকে পাওয়া যাচ্ছে না এমন কেউ? আমার জানাশোনার মতন অনেক দোকানদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে যে দোকানদারকে আপনি বলছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা মূলত কিসের দোকান ছিল? এদের মোবাইলের দোকান ছিল, দানার দোকান ছিল, হোটেলে কাজ করতো, ওদেরও পাওয়া যাচ্ছে। আপনাকে ধন্যবাদ।
দর্শক যেমনটা শুনলেন এখনো কিন্তু ভয়াবহ পরিস্থিতি, কারণ দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আগুনের কারণে যে এই আশপাশের যে বাড়ি ঘর একই সঙ্গে দোকানপাট সেগুলো পুড়ে গিয়েছে, সেই ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ওই মুহূর্তে কিন্তু দোকানপাটগুলো সচল ছিল। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, পুরান ঢাকা কিন্তু দিন রাত বলতে কিছু নেই। আমরা জানি পুরান ঢাকার কিন্তু দিনে যে অবস্থা কর্মচঞ্চল, ঠিক একই অবস্থা রাতেও থাকে। আমরা অনেকেই যারা পুরান ঢাকায় আসি গভীর রাতে, সেই আমরা কিন্তু জানি যে পুরান ঢাকার সেই অবস্থা কি। পুরান ঢাকায় কিন্তু গভীর রাতে দোকানপাট খোলা থাকে, খাবারের দোকানগুলো কিন্তু সারা রাত ধরে খোলা থাকে। অর্থাৎ সেই খাবারের দোকানে যারা কাজ করছিলেন তারা মূলত কি অবস্থায় আছে সেটি নিয়ে কিন্তু চিন্তা করছেন এখানকার বাসিন্দারা। অনেকে বলছেন যে খাবার দোকানে যারা কাজ করেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে আমাদের টেলিভিশনের ক্যামেরার সামনে এসে বলেছেন যে তার স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত করে বলতে পারবো না যে আদৌ কেউ নিখোঁজ রয়েছেন কিনা। তবে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। তবে একটা বিষয় আমরা নিশ্চিত করে বলতে, আরেকটা বিষয় কিন্তু বলা যায়, যখন এই আগুন লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু যে হোটেলটি যে রেস্টুরেন্টে পুড়ে গিয়েছে ঠিক সেই রেস্টুরেন্টের সামনে আমরা এসেছি। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে একটু নিচু করতে, একটু ক্যামেরাটা নিচু করতে, যেখানে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের ভেতরে কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে আছে বেঞ্চগুলো। অর্থাৎ যে টেবিল চেয়ারে বসে মানুষজন খাবার খেতেন সেই টেবিল চেয়ার কিন্তু ওলটপালট হয়ে বসে পড়ে আছে। অর্থাৎ আমরা এটা নিয়ে ধারণা করতে পারছি যে সেই হোটেলটি কিন্তু চালু ছিল, অর্থাৎ সেই হোটেলের ভেতরে কিন্তু মানুষজন খাবারও খাচ্ছিলেন, আমরা সেটা কিন্তু সহজেই অনুমান করতে পারছি। সুতরাং এখানে শুধুমাত্র যে হোটেল কর্তৃপক্ষ বা দোকানদার কিংবা বাসাবাড়ির লোকজনই নয়, অনেক খাবার খাওয়ার জন্য অনেক ক্রেতা ছিলেন, তাদের অবস্থা কি সেটা নিয়েও কিন্তু আমরা সন্দিহান আছি। কিন্তু আমরা আশা করব যাতে সবাইকে খুঁজে পাওয়া যায় এবং একই সঙ্গে এই যে বিপদ, এই বিপদ থেকে যাতে খুব দ্রুত উদ্ধার পাওয়া যায়। দর্শক আমার এখানে কিন্তু আমরা অনেক কেমিক্যালের কিন্তু বোতলও দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এখানে বলা যাচ্ছে যে কোনো ধরনের স্প্রে হবে। এগুলো আসলে কিন্তু সবগুলোই কিন্তু কেমিক্যাল, এবং এই কেমিক্যালগুলোই কিন্তু আগুন বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে কিন্তু সাহায্য করেছে। এই কেমিক্যালগুলোর কারণেই হয়তো আগুন বেশিক্ষণ জ্বলেছে, খুব সহজে কিন্তু আগুন নেভাতে বেগ পেতে হয়েছে এইসব কেমিক্যালের কারণে। দর্শক এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ, সেখানকার খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী শাহরিয়ার।